মেজর এম এ জলিল এদেশের একজন সাহসী মানুষের নাম। তার কথা ভাবলেই এক দেশপ্রেমিক যোদ্ধার ছবি আমাদের সামনে এসে দাঁড়ায়। সৈনিক জীবন তাকে কেবল সাহসী বানায়নি, তিনি ছিলেন কষ্ট সহিষ্ণু ও সুশৃঙ্খল একজন মানুষ। আর মুক্তিযুদ্ধ তাকে করেছিল লড়াকু। সুদীর্ঘ ১৩ বছর জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে একটি লক্ষ্যকে নিয়ে তিনি কাজ করেছেন। আমৃত্যু সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী, জালিম, শোষক ও লুটেরা শাসনের বিরুদ্ধে আপোষহীন। অবশেষে চিন্তার পরিবর্তন ও ইসলামের মূলধারায় প্রত্যাবর্তন তার মধ্যে পূর্ণতা এনেছিল। এ প্রসঙ্গে মেজর জলিল নিজেই বলেছেন, মানুষের অন্তরের অন্তঃস্থলে রয়েছে সত্য এবং মুক্তি অনুসন্ধানের আজন্ম পিপাসা। আমি সেই পিপাসায় কাতর হয়েই জাসদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি। এটা আমার অক্ষমতা বলে বিবেচিত হতে পারে, তবে আমি আমার অক্ষমতার জন্য মোটেই বিব্রত নই। আমার জীবনের লক্ষ্য আজ স্থির। আমার লক্ষ্য অর্জনে আমি অটল। অন্যায়ের কাছে মাথা নত করা আমার স্বভাব নয়। এটা একজন মুসলমানের প্রকৃত সিফাত। এই অকুতোভয় দেশপ্রেমিক এবং নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেওয়ার সাহসী মানুষটির জীবনের বিভিন্ন পাক সম্পর্কে জানার কৌতূহল সবার। বিশেষ করে তরুণদের কাছে মেজর জলিল এক বিস্ময়কর চরিত্রের নাম। আমরা এখানে মেজর জলিলের জীবন প্রবাহের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম। ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানা সদরে মামার বাড়িতে মেজর জলিলের জন্ম। পিতা জনাব আলী মিয়া, মাতা রাবেয়া খাতুন। তার জন্মের ৩ মাস আগে পিতা আলী মিয়া মারা যান। এতিম হয়ে মেজর জলিল জন্ম নেন। শুরু হয় জন্মের শুরু থেকে তিনি জীবনের কঠোরতার মুখোমুখি হন। মায়ের স্নেহ ভালোবাসাই ছিল তার জীবন চলার পথের একমাত্র পাথেয়। ১৯৬০ সালে মেজর জলিল উজিরপুর ডব্লিউ.বি. ইনস্টিটিউশন থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন। স্কুল জীবনে তিনি নিজেকে লেখালেখির সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন। ওই সময় তিনি পথের কাঙাল ও রীতি নামে ২টি উপন্যাস লেখেন। দুর্ভাগ্যজনক হল, পরে উপন্যাসের পাণ্ডুলিপি দুটি হারিয়ে যায়। ১৯৬১ সালে জলিল ইয়াং ক্যাডেটে ভর্তি হন। রাওয়ালপিন্ডির মাটিতে তিনি শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাশ করে পাকিস্তানের কাবুলে সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নেন। ১৯৬৫ সালের সেপ্টেম্বর মাসে তিনি কমিশন লাভ করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর ট্যাঙ্ক বাহিনীতে যোগ দেন। ওই বছর ভারত পাকিস্তান যুদ্ধে ১২ নং বেঙ্গল রেজিমেন্টের অফিসার হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে মেজর জলিল পাকিস্তান সামরিক একাডেমি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেন। পরবর্তীতে তিনি মুলতান থেকে ইতিহাসে এমএ ডিগ্রি নেন। একটি বিষয় লক্ষণীয় যে পড়াশোনার প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল। সামরিক বাহিনীর লোকজনের মধ্যে সাধারণত এমনটি খুব কমই দেখা যায়। অসুস্থ মাকে দেখতে ১ মাসের ছুটি নিয়ে ১৯৭১ সালের ১০ই ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। কিন্তু এই সময় তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে একটা টলটলায়মান অবস্থা বিরাজ করছিল। ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকেন। অত্যন্ত রাজনৈতিক সচেতন এই মানুষটি রাজনীতির শেষ অবস্থাটার ২৫শে মার্চের কালো রাত পাকিস্তানের ইতিহাসে গোটা চেহারাটাই পাল্টে দেয়। ২৬শে মার্চ থেকে মেজর জলিল মুক্তিযুদ্ধ সংগঠনে নিজেকে নিয়োজিত করেন।
24 এপ্রিল পর্যন্ত বরিশাল পটুয়াখালীকে তিনি মুক্ত অঞ্চল হিসেবে রাখতে সক্ষম হন। শুরু হলো মুক্তিযোদ্ধা মেজর জলিলের জীবন। 7 এপ্রিল মেজর জলিল খুলনা রেডিও সেন্টার মুক্ত করতে অপারেশন চালান। 21 এপ্রিল অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনের পথ ধরে ভারতে যান। ফিরে এসে 9 নং সেক্টরের প্রধান হিসেবে মুক্তিযুদ্ধে নিজেকে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ জন্ম নেয়। 1971 সালের 18 ডিসেম্বর বরিশালে মেজর জলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। 21 ডিসেম্বর বরিশাল হেমায়েত খেলার মাঠে এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেন। এই দুটি জনসভায় এত বেশি স্বতঃস্ফূর্ত জনতা উপস্থিত হয়েছিল যা বরিশালবাসী তার আগে কখনো দেখেনি। স্বাধীনতার পরপর ভারত বাংলাদেশকে কার্যত একটি প্রদেশ হিসেবে চিহ্নিত করার প্রয়াস পায়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ ও পাকিস্তানিদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র লুটপাট করে ভারতে নিয়ে যেতে থাকে। যশোরে এমন একটি লুটের মাল বয়ে নেওয়া ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরকে বাধা দেওয়ায় 31 ডিসেম্বর বেলা 11টায় মেজর জলিলকে বন্দী করা হয়। যশোর সেনানিবাস অফিসার কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয়। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী। 5 মাস 6 দিন বন্দী থাকার পর 1972 সালের 7 জুলাই মেজর জলিল মুক্তি লাভ করেন। সেক্টর কমান্ডারদের সবাইকে নানান উপাধি দেয়া হলেও তাকে বঞ্চিত করা হয়। 72-এর 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি রাজনীতিতে নামেন। মেজর জলিলের রাজনীতিতে নামার ঘটনাটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, কেননা পরবর্তীতে তিনি এই দেশের রাজনীতির অনেক পট পরিবর্তনে প্রভাবশালী ভূমিকা রাখেন। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জ, উজিরপুর সহ 5টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তার বিজয় ছিল নিশ্চিত, কিন্তু তৎকালীন ক্ষমতাধর দল আওয়ামী লীগ তাকে বিজয়ী হতে দেয়নি। বাংলাদেশের রাজনীতিতে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত শেখ মুজিবের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন মেজর। 1974 সালের 17 মার্চ জাসদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিতে পুলিশ গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়। মেজর জলিল নিজেও আহত হন। আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করে। 1975 সালের 8 নভেম্বর তিনি মুক্তি লাভ করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন সত্ত্বেও মেজর জলিল ক্ষমতাসীনদের রোষানল থেকে রেহাই পাননি। 1975 সালে 23 নভেম্বর তাকে আবার গ্রেফতার করা হয়। সামরিক ট্রাইব্যুনালে কর্নেল তাহের ও মেজর জলিলের ফাঁসি হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মেজর জলিলের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। প্রায় 4.5 বছর কারাভোগের পর 1980 সালের 26 মার্চ তিনি মুক্তি লাভ করেন। 1982 সালের আগস্ট মাসে তিনি টাঙ্গাইলের এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা সাইমা আক্তারকে বিয়ে করেন। সাইমা জলিল দম্পতির 2 কন্যা সারাহ জলিল ও ফারাহ জলিল। এরপর থেকে মেজর জলিলের চিন্তা চেতনায় পরিবর্তন লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত 1984 সালের 3রা নভেম্বর তিনি জাসদ থেকে পদত্যাগ করেন। এ প্রসঙ্গে তিনি তার কৈফিয়ত ও কিছু কথা গ্রন্থে লিখেছেন। দলীয় জীবনে জাসদের নেতাকর্মীরা ধর্মীয় মূল্যবোধ প্রায় সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়ার ফলে নৈতিকতার ক্ষেত্রে অবক্ষয় ঘটে। ব্যক্তি জীবনে আসে বিশৃঙ্খলা এবং ধর্মীয় নৈতিকতা এবং মূল্যবোধে পরিচালিত সমাজ দেহ থেকে নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়লেও সমাজে বসবাসরত জনগণকে
ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক জীবন এবং মূল্যবোধ থেকে বিচ্ছিন্ন করতে মোটেও সক্ষম হয়নি। প্রচলিত পারিবারিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা থেকে কেবল নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখলেই বিকল্প সংস্কৃতি জন্ম নেয় না, বরং এই ধরনের রণকৌশল অবলম্বন সমাজে প্রচলিত নীতি, নৈতিকতা, আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি তাচ্ছিল্য, উপহাস এবং ঘৃণার বহিঃপ্রকাশ ঘটায়, যা প্রকারান্তরে বিপ্লবী আন্দোলনের বিপক্ষে চলে যায়। ইসলাম ধর্ম এই দেশের শতকরা 90 জন গণমানুষের কেবল ধর্মীয় বিশ্বাসই নয়, ইসলাম ধর্মভিত্তিক নীতি নৈতিকতা, আচার অনুষ্ঠান, উৎসব পর্ব, সামাজিক, সাংস্কৃতিক এবং এই দেশের সাধারণ গণমানুষের দৈনন্দিন জীবনের নানা ঘটনার সাথে ইসলাম ধর্ম অঙ্গাঙ্গিভাবেই জড়িত। জন্মপর্ব থেকে শুরু করে জানাজা পর্যন্ত ইসলামের নীতি নির্দেশের আওতায় নিয়ন্ত্রিত হচ্ছে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন। এমন একটি জীবন দর্শনকে অবহেলা, উপেক্ষা কিংবা সম্পূর্ণভাবে পরিহার করে চলার নীতিকে বাস্তবসম্মত কিংবা বিজ্ঞানসম্মত বলা যায় না। প্রগতিশীল আন্দোলনের স্বার্থেই ইসলাম ধর্মের বিজ্ঞানসম্মত মূল্যায়ন অত্যাবশ্যকীয় বলে আমি মনে করি। কারণ ইসলাম শোষণ, জুলুম, অন্যায়, অসুন্দর সহ সর্বস্বৈর শাসন এবং মানুষের উপর অবৈধ প্রভুত্বের ঘোর বিরোধী। ইসলাম পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, রাজতন্ত্র উচ্ছেদের নির্দেশ দেয়। সম্পদের ব্যক্তি সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহরই। মানুষ হচ্ছে তার কেবল প্রয়োজন মেটানোর জন্য আমানতদার বা কেয়ারটেকার। জাসদ থেকে পদত্যাগের পর মাত্র 16 দিন পর মেজর জলিল 1984 সালের 20 অক্টোবর জাতীয় মুক্তি আন্দোলন নামে একটি দল গঠন করেন। ওই সময় তিনি মরহুম হাফেজি হুজুরের নেতৃত্বে সম্মিলিত সংগ্রাম পরিষদ গঠনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1985 সালে জানুয়ারি মাসে তাকে গৃহবন্দী করা হয়। তিনি 1 মাস গৃহবন্দী অবস্থায় থাকেন। এরশাদ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে 87 সালের 30 ডিসেম্বর থেকে 1988 এর মার্চ পর্যন্ত সরকার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখে। এর আগে মেজর জলিল লিবিয়া, লেবানন, ইরাক, ব্রিটেন ও পাকিস্তানে কয়েকটি আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে যোগ দিয়েছিলেন। 88 সালের 11 নভেম্বর মেজর জলিল পাকিস্তান যান। 16 নভেম্বর রাজধানী ইসলামাবাদে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। 19 নভেম্বর রাত 10:30টায় তিনি ইন্তেকাল করেন। 22 নভেম্বর তার লাশ ঢাকায় আনা হয় এবং পূর্ণ সামরিক মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, মেজর জলিলই সেই সৌভাগ্যবান ব্যক্তি যার লাশ দাফনের মাধ্যমেই মিরপুরের মুক্তিযোদ্ধা গোরস্থানে সর্বপ্রথম লাশ দাফন শুরু হয়েছে। মেজর জলিল এমন কিছু গ্রন্থ লিখে গেছেন যা আমাদের জাতীয় জীবনে যে কোনো সন্ধিক্ষণে দিক নির্দেশনার কাজ করবে। তার একটি গ্রন্থ অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা তো এখন দেশপ্রেমের এক বলিষ্ঠ এবং উচ্চকিত স্লোগানে রূপান্তরিত হয়েছে। মেজর জলিলের লেখা 8টি গ্রন্থ হল: 1. সীমাহীন সমর, মুক্তিযুদ্ধের স্মৃতি ডায়েরি। 2. মার্ক্সবাদ, প্রবন্ধ। 3. সূর্যোদয়, রাজনৈতিক উপন্যাস। 4. কৈফিয়ত কিছু কথা, প্রবন্ধ। 5. দাবি আন্দোলন দায়িত্ব, প্রবন্ধ। 6. দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন, প্রবন্ধ। অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, প্রবন্ধ। 8. এ সার্চ অফ আইডেন্টিটি ইজি। মৃত্যুর সময় মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল মাতা, স্ত্রী ও 2টি কন্যা সন্তান রেখে গেছেন। ভূমিকা: শতাব্দী থেকে শতাব্দী বাংলাদেশের এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ
তাদের স্ব স্ব ধর্মকর্ম, সংস্কৃতি, আচার অনুষ্ঠান সহ মোটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এসেছে। এই সহাবস্থানমূলক বসবাসের মাধ্যমে এই দেশের মানুষ গড়ে তুলেছে সমৃদ্ধশালী ঐতিহ্য। তবে যুগে যুগে এই ভূখণ্ডের জনগণ বিদেশি শাসক শোষকদের হাতে শোষিত, নিপীড়িত এবং লুণ্ঠিত হয়েছে। ব্রিটিশ শাসক শোষকদের সুদীর্ঘ 200 বছরের শোষণ এখনও অনেকের স্মৃতিতে দুঃস্বপ্নের মতোই জেগে আছে। একইভাবে হিন্দু ব্রাহ্মণ্যবাদ এবং জালেম জমিদার প্রথার মাধ্যমেও নিষ্পেষিত হয়েছে এই ভূখণ্ডের শান্তিপ্রিয় মানুষ। সর্বশেষ ভারত বিভক্তি এবং তারই ফলশ্রুতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান অর্জন। ব্রিটিশ রচিত ঔপনিবেশিক আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো বহাল রেখে পাকিস্তানে উঠতি পুঁজিবাদী গোষ্ঠী, বিশেষ করে সামরিক এবং বেসামরিক আমলা গোষ্ঠী এই অঞ্চলের জনগণের উপর বিমাতাসুলভ আচরণ এবং শোষণ প্রক্রিয়া অব্যাহত রাখে, যার ফলে এই অঞ্চল থেকে যায় অনগ্রসর, অবহেলিত এবং নিগৃহীত জনগণের অভাব, অনটন, হতাশা ও বিক্ষোভ ক্রমশই পুঞ্জীভূত হতে থাকে এবং ধীরে ধীরে ধূমায়িত হতে হতে 71 সনে একটি প্রবল আগ্নেয়গিরির মতোই উদ্গীরণ ঘটে। এই উদ্গীরণই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের রূপ নেয়। 71 সনের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাঙালি জাতির ধারাবাহিক মুক্তি আন্দোলনেরই একটি স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় রূপ। যুগ যুগ ধরে বাঙালি জাতি দেশি বিদেশি শাসক শোষকের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে লড়াই করে এসেছে। কখনো করেছে সংঘবদ্ধভাবে, কখনো বা বিচ্ছিন্নভাবে। কিন্তু এই জাতির বিকাশের ইতিহাসে কোনো কালেই সংগ্রামী জনগণ একেবারে নিস্তব্ধ হয়ে যায়নি। নিরবিচ্ছিন্ন লড়াইয়ের মধ্যে লালিত মুক্তিপাগল বাঙালি জাতি সর্বযুগেই শোষকদের কবর রচনা করে এসেছে এবং আন্দোলনের দ্বারা 1971 সনের সমস্ত গণ অভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী গৌরবময় অধ্যায়। এই অধ্যায় রচনা করতে অসীম ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে জাতিকে। প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ দামাল সন্তান, তাজা রক্ত ঝরেছে অডেল, ইজ্জত নষ্ট হয়েছে অগণিত মা বোনের। স্বপ্ন ছিল স্বাধীনতা, মুক্তি। দেশ শত্রুমুক্ত হলে এ দেশে কায়েম হবে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা। খাদ্যে বস্ত্রে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু বিকাশ ঘটবে। গড়ে উঠবে স্বাধীন জাতির পুঁজি। মানুষের মান সম্মান এবং জানমালের থাকবে নিশ্চিত নিরাপত্তা। দেশে প্রতিষ্ঠা লাভ করবে আইনের শাসন। মর্যাদার দিক থেকে সকল জনগণই হবে মর্যাদার অধিকারী, কর্তব্য এবং দায়িত্ব বোধসম্পন্ন। বাঙালি জাতি বিশ্বের মানচিত্রে ঠাঁই লাভ করবে একটি সুখী, স্বাধীন, সমৃদ্ধ, সার্বভৌম জাতি হিসেবে। এসব হয়তো ছিল সকলের আন্তরিক কামনা বাসনা, কিন্তু স্বাধীনতা হাতের মুঠোয় পেয়েও যেন আমরা ঠিক পেলাম না। আনুষ্ঠানিক স্বাধীনতা লাভের প্রায় 17 বছর পরেও আমাদের কোনো অভাব তো দূর হলোই না, বরং যতদিন যাচ্ছে ততই যেন জাতি হিসেবে আমরা মর্যাদাহীন হয়ে পড়েছি, নিস্তেজ হয়ে পড়ছি। বুক ভরা আশা, স্বপ্ন আজ রূপান্তরিত হয়েছে গ্লানি আর হতাশায়। সম্মান, জাতীয়তাবোধ, মর্যাদাবোধ, সামাজিক ও মানবিক মূল্যবোধ এসব কিছুই যেন বিধ্বস্ত। এক কথায় বিবেক আজ বিভ্রান্ত। সুবিধাবাদ এবং অযোগ্যতার মহড়ায় গোটা জাতি আজ নীরব, নিশ্চল, অসহায়, জিম্মি। আমাদের স্বাধীনতা যেন দেশের সম্পদ, বেপরোয়া লুণ্ঠনেরই উন্মত্ততা। আজ বিদেশিরা নয়, আমরাই যেন আমাদের শত্রু। যে জাতির ললাট একদিন স্বাধীনতার লাল সূর্যে ঝিলমিলিয়ে উঠেছিল, সেই উদ্দীপ্ত ললাটই আজ কালিমার আবরণে। এই অবাঞ্ছিত অবস্থার জন্যে কে বা কারা দায়ী? আর সকলের বিরুদ্ধেই সকলে একঘেয়ে অভিযোগ। বিগত 17 বছরে যারাই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারাই দেশ জাতিকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে গণ্য করেছে। দেশ ও জাতিকে নিজেদের ব্যক্তিগত
গোষ্ঠীগত জমিদারি হিসেবে ব্যবহার করার ধৃষ্টতা দেখিয়েছে। এ ব্যাপারে একটি বিশেষ রাজনৈতিক দলের তো জুড়ি নেই, তবে কেউ যেন কারো চেয়ে কম নয়। লুণ্ঠন আর দুর্নীতির নির্লজ্জ প্রতিযোগিতার মহড়ায় চলছে কেবল। ক্ষমতাসীন এবং ক্ষমতাচ্যুত শাসক মহল সমূহের অভিযোগ এবং পাল্টা অভিযোগের নাটক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশবাসীর কাছে আজ অপরাধী এবং আসামিদের চেহারা অত্যন্ত পরিষ্কার। দেশের 10 কোটি মানুষ অপরাধী কিংবা আসামি নয়। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি জাতি কখনোই আসামি হতে পারে না। আমাদের জনগণ জ্ঞানী, গুণী এবং সাহসী। তবে দ্রষ্টুতি যে আমাদের মধ্যেও নেই তাও নয়। জাতিগতভাবে আমাদের দোষ ত্রুটি। বিগত 17 বছরে বেশ কয়েকটি সরকার দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। কেউ নিয়েছে নির্বাচনের মাধ্যমে, আর কেউ আনিয়েছে বন্দুকের মাধ্যমে। কারচুপিমূলক নির্বাচন আর ষড়যন্ত্রমূলক বন্দুকের নলের মাধ্যমে অধিষ্ঠিত ক্ষমতাসীন গোষ্ঠীর কেউই এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়নি। মুখে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার শপথ নিলেও স্বাধীনতার উষালগ্ন থেকে অদ্যাবধি প্রত্যেকটি সরকারই কার্যত মুক্তিযুদ্ধের চেতনা নির্মূল করার লক্ষ্যেই বিভিন্ন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দুর্দান্ত পদাব নিয়ে জেগে ওঠা বাঙালি জাতির জাগ্রত বিবেক এবং শক্তিকে ভীতির চোখে দেখেছে, প্রীতির চোখে নয়। বিদেশি প্রবরাও দেখেছে একই চোখে। শোষণ জুলুমের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম পরিচালনা করার অগ্নিশপথ চেতনার নামই মুক্তিযুদ্ধের চেতনা। তাই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা কিছু জমি বাড়ি, টাকা পয়সা, তাদের কিছু পদোন্নতি, গড়ে তোলা লাল ইটের কিছু স্তম্ভ, ব্যাস। মুক্তিযোদ্ধাদের চেতনা রক্ষাকারীদের জীবন ধন্য। এভাবে চলছে মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনা লালনকারীদের নাটক। এই জাতির উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎকে ব্যক্তি, দলীয় এবং গোষ্ঠীর স্বার্থে অতি নির্দয়ভাবে ঠেলে দিয়েছে বিলাসের পথে, ধ্বংসের পথে। গণমানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান এসবের কোনো বিহিত না করেই শাসক গোষ্ঠীর সমূহ আত্মমগ্ন রয়েছে নিজের ভোগ বিলাসে। অন্নহীনের হাহাকার, বস্ত্রহীনের সলজ্জ চিৎকার, রুগ্নের আর্তনাদ, গৃহহীনের ফরিয়াদ এবং নিরক্ষরদের হাহুতাশ কোন সরকারের কর্ণগোচর হয়নি, আজও হচ্ছে না। অথচ অবৈধ সম্পদের পাহাড় গড়ে উঠেছে শাসক এবং তাদের দোসরকুলের। তাদের মিথ্যাচার এবং প্রতারণা জাতিকে ভীতিজনকভাবে করেছে কলুষিত। বিচারের নামে প্রহসন ন্যায় নীতির কাঠামোকে দোষে দিয়েছে। এসবের কিছুর ফলে ৭১-এর স্বাধীনতা আন্দোলনের প্রাণ কেন্দ্র মরহুম জনাব শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক বলে পরিচিত জনাব জিয়াউর রহমান উভয় রাষ্ট্রপ্রধানই অস্বাভাবিক পরিণতির শিকার হয়েছেন। তারা তাদের এই সৃষ্ট সমস্যার আবর্তে লুপ্ত হয়েছেন। তাদের যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন না টেনে এই সত্যটি আজ নির্দ্বিধায় আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে জানিয়ে দেয়া প্রয়োজন যে দেশ ও জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতাই উভয় নেতার অস্বাভাবিক তিরোধানের অন্যতম কারণ। তবে তাদের হত্যার বিচারে দাবি উঠেছে, কিন্তু কে করবে আজকার বিচার? এদেশে আজও তো কায়েম হয়নি বিচারের শাসন। তাই কে বা কারা রাষ্ট্র প্রধানদ্বয়কে খুন করেছে এবং এ খুনের বিচার হলো কি হলো না, এ প্রশ্নটি অমীমাংসিতই থেকে যাবে যতদিন না এই দেশের আইনের শাসন কায়েম হয়। কিন্তু খুনের বিচার চাই, রক্তের প্রতিশোধ চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে দাসের রাজনীতি জন্ম দেয়া হচ্ছে, সে রাজনীতি পারবে কি সমস্যা জর্জরিত দেশের 10 কোটি মানুষের মৌলিক সমস্যার সমাধান দিতে? শাসক, শোষক এবং রাজনীতির প্রতি জনগণ আজ চায় তাদের মৌলিক সমস্যার সমাধান। ব্যক্তি পূজা জাতিকে মুক্তি প্রদান করবে কিনা সে প্রশ্নটি আজ অতি গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।
লক্ষ্যপ্রাণের বিনিময়ে সৃষ্ট মুজিব শুধু মুজিবই ছিলেন না, ছিলেন একাত্তরের স্বাধীনতা আন্দোলনের উদ্দীপ্ত প্রতীক। ব্যক্তি মুজিবের তিরোদান প্রতীক মুজিবকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারবে না। যার যতটুকু প্রাপ্য তা আগামী দিনের ইতিহাসই নির্ধারণ করবে। যে দেশে হাজারো মায়ের প্রাণাধিক যুবক সন্তানেরা কেবল বস্তাবন্দি হয়ে খালে বিলে নদীতে ভেসেছে, যে দেশে বিনা বিচারে শত শত মুক্তিযোদ্ধা এবং বীর সিপাহীদের রাতের আঁধারে ফাঁসিতে ঝোলানো হয়েছে মুক্তিযুদ্ধে অনেক বীর নায়ক অধিনায়ককে, সে দেশে সত্যিকার বিচার ব্যবস্থা কায়েম, আইনের শাসনের অবর্তমানে গত ১.৫ যুগ ধরে এ জাতির রক্ত ঝরেই চলেছে, সমান গতিতে চলেছে নারী ধর্ষণ, নির্যাতন। বিচার নেই, আছে শুধু হাহাকার, কান্না। এই ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আজ প্রয়োজন সাহসী দৌড়বার গণজাগরণ। শোষণমূলক আমলাতান্ত্রিক প্রশাসনিক রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে আইনের শাসন বলতে যা বোঝায় তা কেবল শাসক গোষ্ঠীর জন্যই আইন লঙ্ঘন এবং আইন অপপ্রয়োগ করার পেশামোর ক্ষমতা। আমলাতান্ত্রিক প্রশাসন জনগণকে প্রশাসনমুখী করে তোলে। প্রশাসন এ অবস্থায় কখনো জনমুখী হয় না। প্রশাসন জনশক্তির বিকাশে সাধনে প্রতি নয়, জনশক্তিকে অসহায়ভাবে প্রশাসনের উপর নির্ভর করে তোলাই হচ্ছে আমলাতান্ত্রিক প্রশাসনের লক্ষ্য। ক্ষমতায় বসে কেবল ফরমান জারি করলেই প্রশাসনের চরিত্র গণমুখী হয়ে ওঠে না। আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামোকে আঁকড়ে ধরে জনগণকে মুক্তির আশ্বাস দান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতারই শামিল। এ সত্যটি অনুধাবন করার মতো জ্ঞান প্রত্যেকটি সরকারেরই ছিল না শুধু এই প্রচলিত প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা প্রবর্তন করার সদিচ্ছা। তাই সত্য আজ দিবালোকের মতোই পরিষ্কার যে বিগত ১৭ বছরে গঠিত সরকারসমূহ সুপরিকল্পিতভাবে একটি স্বাধীন জাতিকে আত্মবিধ্বংসী পথে ঠেলে দিয়েছে। এ জাতির স্বপ্নের ভবিষ্যৎকে করে তুলেছে অনিশ্চিত ও অন্ধকার। তবে বিগত সরকারসমূহের ষড়যন্ত্র, অযোগ্যতা এবং ব্যর্থতার ইতিহাস ১০ কোটি মানুষের এবং জাতির অনাগত ভবিষ্যতের ইতিহাস হতে পারে না। বিপুল সম্ভাবনাময় এ জাতির ললাটে স্থায়ী কলঙ্কের ছাপ লেপন করে দেওয়ার অধিকার কারণে এমন অধিকার কাউকে দেওয়াও যায় না। স্বাধীনতোত্তর শাসকদের ব্যর্থতার পাশাপাশি এসে যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দুঃখজনক বিভক্তি, সুবিধাবাদ, সংকীর্ণতা এবং ষড়যন্ত্রের লজ্জাজনক অধ্যায়। বিভিন্ন মতবাদের বলিতে আবদ্ধ দেশের রাজনৈতিক সংগঠনসমূহ সার্বক্ষণিক জনগণের মধ্যে বিচরণ করলেও কার্যত কোনো সংগঠনই ক্ষুদ্র ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে নয় বিদায় দেশ ও জাতিকে যুগোপযোগী দিক নির্দেশনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রচলিত রাজনীতি বলি সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। এই ব্যর্থতা থেকে কোনো সংগঠনই মুক্ত নয়। পুনঃ পুনঃ সামরিক শাসন প্রবর্তনের ফলে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো নতুন জীবন লাভ করেছে। অপরদিকে রাজনৈতিক সংগঠনসমূহ যেমন পড়েছে বিপাকে, তেমনি শিকার হয়েছে বিভিন্ন প্রলোভনের। ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে বহু সংখ্যক নেতা ও কর্মীকে হারিয়েছে রাজনৈতিক চরিত্র। জনসেবা ও প্রচলিত আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো পরিবর্তনের শপথে অঙ্গীকারাবদ্ধ হয়েও কার্যত তারা প্রচলিত কাঠামোর আওতায় বন্দী হয়ে পড়েছে। ধারাবাহিক আত্মনিবেদিত রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সার্বিক মুক্তির প্রশ্নটি জনগণের কাছে আজ অত্যন্ত দুরূহ বলে প্রতীয়মান হচ্ছে। রাজনীতির এই দুঃখজনক পরিণতি দেশ ও জাতির জন্য সুখের খবর তো নয়, বরং ভয়াবহ অমঙ্গলের হাতছানি। এই অবস্থার কারণে আজ জাতি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস ও বিবেক হারিয়ে ফেলেছে। প্রায় জুলুম, নির্যাতন, মেশিনগান, ট্যাঙ্ক যে জাতির যাত্রাপথকে করতে পারেনি রুদ্ধ, সেই জাতিটি আজ অপমানের বোঝা মাথায় নিয়ে অসহায়ভাবে মুখ থুবড়ে পড়েছে। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয়া জাতিটিকে আজ মুখ বুজে সহ্য করতে হচ্ছে কত অপবাদ, তলাবিহীন জুড়ি, মিসকিন দেশ,
বিশ্বের দরিদ্রতম দেশ, আরও কত কি। মুক্তিযুদ্ধে জড়ানো তাজা রক্তের বিনিময়ে এটাই কি ছিল এই জাতির প্রাপ্য? ৭১ সনের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধা প্রাণ হারালো, শহীদ হলো, পঙ্গু হলো, হলো নিখোঁজ, তার যেমন নেই তেমনি স্বাধীনতা উত্তর বিগত ১৭ বছরে আরও কত শত সহস্র যোদ্ধা যে মিথ্যা খুন, চুরি ডাকাতির অভিযোগে কারাগারে দুকে দুকে মরেছে অনাহারে, শিকার হয়েছে গুপ্ত প্রকাশ্য হত্যার, ঝুলেছে ফাঁসি কাস্টে, তারও নেই কোনো হিসাব। যেন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে, বিশেষ করে ধামাল যুবশক্তিকে বেহিসাব নির্মূল করার ব্লু প্রিন্ট নিয়ে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার এবং প্রত্যেকটি সরকারের মুখেই তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি ধ্বনিত হলেও মূলত মুক্তিযুদ্ধের নামে স্বাধীন বাংলাদেশে বিশেষ কিছু ব্যক্তি, শ্রেণী ও গোষ্ঠী সুপরিকল্পিতভাবে সব রকম সুযোগ সুবিধাভোগের মাধ্যমে নব্য ধনিক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা লাভ করার প্রতিযোগিতায় বেপরোয়াভাবে মত্ত। এদেরকে নাম ধরে চিহ্নিত না করলেও সমাজদেহের প্রতি স্তরেই এদের কুৎসিত চেহারা আজ সুস্পষ্ট। জাতির বীর মুক্তিযোদ্ধারা আজ উপহাস, কৌতুক ও করুণার পাত্র। বাপখানা এমন যেন মুক্তিযোদ্ধারা ছিল এক শ্রেণীর কামলা, যাদের কাজ ছিল হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়ে দেশীয় কিছু অসৎ সামরিক, বেসামরিক, আমলা এবং ব্যবসায়িক মনোবৃত্তির এক শ্রেণীর রাজনীতিকদের হাতে দেশের শাসনভার তুলে দেয়া। সব রকম মানবিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ বিসর্জন দিয়েও তারাই হবে দেশের প্রভু এবং মুক্তিযোদ্ধারা থাকবে তাদেরই বাধ্যগত কামলা। মুক্তিযোদ্ধাদেরকে আজ একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া জাতির মুক্তিযোদ্ধারা কারো দ্বারা পুনর্বাসিত হয় না, বরং মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়। তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তারাই সমাজের পুরাতন কাঠামো ভেঙে দিয়ে নতুন রাষ্ট্রীয় কাঠামো নির্মাণের মধ্য দিয়ে সমাজের শোষিত, নিপীড়িত শ্রেণীসমূহকে পুনর্বাসন করে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে ব্যাপারটা ঘটেছে সম্পূর্ণ উল্টো। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, এটাই হচ্ছে প্রকৃত পাওনাদারকে তার প্রাপ্য থেকে প্রতারণা করার এক গভীর ষড়যন্ত্র। সমাজে পুনর্বাসনের প্রয়োজন কাদের? সমাজের পঙ্গু, অনাথ, আতুর, বেকার, ভিক্ষুক, পতিতা ইত্যাদি অবহেলিত এবং অক্ষম শ্রেণীর পুনর্বাসন প্রয়োজন। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ ও জাতির জন্য বিজয় আনয়নকারী বীর যোদ্ধারা কোনো দিনই পুনর্বাসনের পর্যায়ে পড়ে না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের সমতুল্য কোনো বিনিময় নেই। তাদের গৌরবময় অম্লান ত্যাগের কেবল তারাই পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে না, দেশ জাতীয় হবে পুনর্গঠিত। যে জাতির যোদ্ধারাই পুনর্বাসনের স্তরে নেমে যায়, সে জাতির পুনর্গঠন তো দূরে থাক, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বই হয়ে পড়ে বিপন্ন। সে জাতির সাধারণ জনগণের ভোগান্তি আর দুর্দশার যে কোনো সীমায় থাকে না, তা আজ আমাদের আর্থসামাজিক অবস্থা প্রত্যক্ষ করলে স্পষ্ট অনুধাবন করা যায়। অথচ এই ৭১-এর মুক্তিযুদ্ধই বাঙালি সত্তাকে বিশ্ববাসীর দরবারে নতুন আঙ্গিকে সুপরিচিত করেছে। বেতো এবং বিতু হিসেবে পরিচিত বাঙালি অতীতের সকল অপবাদ ঝেড়ে মুছে ফেলে একটি সক্ষম যোদ্ধা জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। রক্তক্ষয়ী বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ ও জাতি এই গৌরবের আসন অধিকার করেছে। এই গৌরব কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো দল বিশেষের নয়। এমন একটি ঐতিহ্যময় গৌরবকে যখন কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা মুক্তিযুদ্ধের সহকারী কোনো দেশ বা জাতি নিজের একক কৃতিত্বের দাবিদার হয়, তখনই আমাদের মহান মুক্তিযুদ্ধ কেবল বিতর্কিত হয়ে ওঠে না, জনমনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জন্ম নেয় নানারূপ সংশয় এবং সন্দেহ। মূলত বাস্তবে ঘটেছেও তাই। মুক্তিযুদ্ধ উত্তরকালে তদানীন্তন শাসক গোষ্ঠীর প্রতারণা, নিপীড়ন এবং শোষণমুখী শাসন মুক্তিযুদ্ধে সাহায্যকারী বলে
কথিত প্রতিবেশী ভারতীয় শাসক গোষ্ঠীর বাংলাদেশের জনগণের প্রতি ভিক বাধার সুলভ আধিপত্যবাদী আচরণ মুক্তিযুদ্ধের গৌরবকে কেবল ম্লানীকরণই করেছে, বিকৃত এবং কলুষিত। মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের সাবেক কমান্ডার হিসেবে বিগত ১৭ বছর আমাকে প্রত্যক্ষ করতে হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধার অকাল মৃত্যু, গুম ও খুন। নির্মূল ও বিরান হয়ে গেছে তাদের সাজানো পাতানো সংসার। স্বাধীনতা অর্জনের দাবিদার আওয়ামী লীগ এবং স্বাধীনতার ঘোষক বলে কথিত জিয়া সরকারের আমলেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের হাতেই মুক্তিযোদ্ধারা হয়েছে নাজেহাল। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারাই হয়েছে মুক্তিযোদ্ধাদের চরম শত্রু। মুক্তিযুদ্ধের চেতনা যদি একই হয়ে থাকে, তাহলে এই দুঃখ ও লজ্জাজনক বিভক্তি, শত্রুতা এবং নিধন প্রক্রিয়া কেন? তাহলে এই মুক্তিযুদ্ধের পেছনের আসল রহস্যটা কি? প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় দেশবাসী, আসুন না একটু তলিয়ে দেখি।